আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যার নাম সমাস। তোমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে সমাস সম্পর্কে তোমরা জেনেছ, কিন্তু যারা সামনের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু সমাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই। বাংলা ব্যাকরণে টোটাল 16 থেকে 17টা প্রশ্ন থাকে, এমসিকিউ আকারে থাকে, এসিকিউ আকারে থাকে। আমরা ইতিপূর্বেই বাংলা ব্যাকরণের কারক অকারক অধ্যায়টা পড়ে নিয়েছি। আমাদের এখন পড়তে হবে সমাস, এবং আরেকটা অধ্যায় আছে যার নাম হচ্ছে বাক্যবাচ্য। এই তিনটে অধ্যায় থেকে কিন্তু টোটাল 16-17 নম্বর প্রশ্ন থাকে। তাই আমাদেরকে এই 16-17 নম্বর তুলতে গেলে সমাসের উপর জোর দিতে হবে বা বাংলা ব্যাকরণের উপর জোর দিতে হবে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা সমাস। সমাস সম্পর্কে আমাদের জানতে হবে। সমাস প্রথমে আমাদের জানতে গেলে কী করতে হবে? সমাস শব্দের অর্থ কী? না দেখো, সমাস শব্দের অর্থ আমরা জানি সংক্ষেপ। মনে রাখবে, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। কারণ কি না, সমাসের সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারা যাবে। দেখা যাচ্ছে কি একটা পদের সাথে আরেকটা পদের মিলনকে সমাস বলে। সন্ধি আমরা পড়েছি, সন্ধির ক্ষেত্রে আমরা কী জানি? বর্ণের সাথে বর্ণের মিলনকে সন্ধি বলে। একই রকমভাবে সমাস বললে আমরা বলবো একটা পদের সাথে আর একটা পদের মিলন হলে তখন তাকে সমাস বলে। ভালো কথায় বলতে গেলে দেখো, আমরা যেটা বলবো, সমাস বলতে বোঝায় যে যখন দেখা যাবে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদ মিলে গিয়ে একটি পদে পরিণত হবে, তখন তাকে সমাস বলে। দেখো এখানে লেখা আছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ যখন মিলে গিয়ে এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। একটা উদাহরণ দিলেই আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে কি না, মধু দিয়ে মাখা। মধু একটা পদ, দিয়ে একটা পদ, মাখা একটা পদ। এই যে মধু দিয়ে মাখা এই তিনটে পদ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। এই পদগুলো পরপর যুক্ত হয়ে গিয়ে এক পদে পরিণত হয়েছে, যার নাম হয়েছে মধুমাখা। দেখতে পেয়েছো তোমরা? এই যে মধুমাখা, এই যে পদটা এক পদে পরিণত হয়েছে, এই এক পদে পরিণত হওয়াকে আমরা বলছি সমাস। তাহলে পরিষ্কার বোঝা গেল। দেখো আমরা জেনে গেছি কি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, কিন্তু সমাসে একটা অর্থ রয়েছে অন্য দিক দিয়ে, যেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। কি জিনিসটা? সম, সেটা ওর হাইফেন দিবে, ধাতু চিহ্ন এটা অস যুক্ত অ। দেখা গেল কি সমাস শব্দের ব্যুৎপত্তিগত হচ্ছে সম, ছোট করে হাইফেন দিয়ে, ধাতু চিহ্ন অস যুক্ত অ। এটা শর্ট প্রশ্ন পড়ে। অপরদিকে যদি আমরা দেখি সমাসের ব্যাকরণগত অর্থটা কি না, ব্যাকরণগত অর্থটা হলো, দেখো না, ওই সমাসের সংজ্ঞাটা সেটাই আমাদেরকে বলতে হবে না। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়াটাই হচ্ছে কি সমাসের ব্যাকরণগত অর্থ। সমাস সম্পর্কে জেনে গেলাম আমরা, কিন্তু সমাসের বেশ কিছু আরও বিশেষ সম্পর্কে জানতে হবে। কি জানবো আমরা? দেখে নাও, ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য বলতে কি বোঝো? ব্যাস বাক্যের অপর নাম কি? এগুলো আমাদের প্রশ্নগুলো থাকে না। ব্যাস বাক্যের অপর নাম প্রথমে আমাদের জানতে হবে না। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। দেখো লিখে দিয়েছি আমি, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। কিন্তু ব্যাস বাক্য কাকে বলে না, বলতে হবে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ যেমন এইটা দোষানন। দোষানন হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদকে যদি ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে আমরা ব্যাস বাক্য বলবো। যেমন এখানে দেখে নাও, দোষাননটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটাকে আমরা ভাঙলে পাচ্ছি কি দশ আনন যার। তাহলে আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে সমাসবদ্ধ পদকে ভেঙে আমরা পেয়ে যাচ্ছি তিনটে পদ, তাই তো? এখানে একটা বাক্য বা বাক্যাংশ পাচ্ছি। এই একটা বাক্য, দশ আনন যার, এটা একটা বাক্য, কতগুলো পদ নিয়ে এই বাক্যটা তৈরি হয়েছে। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে ব্যাস বাক্য সংজ্ঞা বলতে হবে যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে
যে বাক্য বা বাক্যাংশ আমরা পাবো সেটাকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝে গেছে? এরপর আমরা আলোচনা করছি যে সমাস সমান পদ কাকে বলে। সমস্তমান পদ কাকে বলে? সমস্তমান পদ বলতে আমরা বুঝি, দেখো ব্যাস বাক্যে অন্তর্গত প্রতিটি পদকে সমস্তমান পদ বলে। ব্যাস বাক্য আমরা পড়েছি, সেই ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদকে সমস্তমান পদ বলে। দেখো এখানে দেওয়া আছে একটা উদাহরণ, আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখা যাবে, দেখো যে মধু দিয়ে মাখা, এই উদাহরণটা আমরা পড়েছি। এই মধু একটা পদ, দিয়ে একটা পদ, মাখা একটা পদ। ঠিক আছে, আমরা পাচ্ছি যে মধু মাখা, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। কিন্তু এই যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদ, এইটা ব্যাস বাক্য, মধু দিয়ে মাখার ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে তিনটে পদ রয়েছে, মধু একটা পদ, দিয়ে একটা পদ, মাখা একটা পদ। এই প্রতিটি পদকে আমরা বলছি কি এক একটা সমসমান পদ। মধু একটা সমসমান পদ, দিয়ে একটা সমসমান পদ, মাখা একটা সমসমান পদ। বুঝে গেল? এরপর আমরা আসবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কি বোঝো? দেখো এই সংজ্ঞাটা আমরা এইভাবে দেবো, দুই বা তার বেশি পদ মিলে যে নতুন পদ গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখানে একটা উদাহরণ দিয়ে দেখো, যে বিনা পানিতে যা, এখানে তিনটে পদ পাচ্ছি, সমান বিনা পানি, তাহলে বিনা একটা পদ, পানিতে একটা পদ, যার একটা পদ। এই তিনটে পদ মিলে কি হয়েছে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ গঠিত হয়েছে। কিন্তু এখানে আমরা এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদরা তিনটে পদ মিলে যেমন সৃষ্টি হয়েছে, দুটো পদ মিলিত হয়ে সৃষ্টি হতে পারে। যেমন দিয়েছে পথে চলা সমান পথ চলা, তাহলে পথে চলা, এখানে পথে একটা কি পদ আর চলা একটা পদ, দুটো কি এই পদ মিলিত হয়ে কি একটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ গঠিত হয়েছে। তাহলে বোঝা গেল এই সমস্তমান পদ কাকে বলে আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে। এটাও করতে পারে সমস্ত পদের অপর নাম কি, তখন মনে রাখতে হবে সমাসবদ্ধ পদ। সমস্ত পদের অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। ওকে, এরপর আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পূর্বপদ কাকে বলে ও পরপদ কাকে বলে। দেখো পূর্বপদ বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্যাস বাক্যের প্রথম পদকে পূর্বপদ বলা হয়। ব্যাস বাক্য আমরা পড়েছি, দেখো এখানে একটা ব্যাস বাক্য দেওয়া আছে, দুধে ও ভাতে। ঠিক আছে, দুধে ও ভাতে, এটা একটা ব্যাস বাক্য। কোথা থেকে এসেছে? না, দুধে ভাতে থেকে এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুধেটা হচ্ছে কি প্রথম পদ, যেটাকে আমরা বলবো পূর্বপদ। দুধেটা হচ্ছে এখানে পূর্বপদের মধ্যে পড়ছে, আর ভাতেটা হচ্ছে কি পরপদের মধ্যে পড়ছে। তাহলে প্রথম পদটাকে বলবো আমরা কি পূর্বপদ, আর পরবর্তী পদটাকে বলবো আমরা উত্তরপদ বা পরপদ। বুঝে গেল? এছাড়া আরেকটা উদাহরণ আমরা দেখিয়েছি, দেখো যে অর্থের গৌরব। ঠিক আছে, অর্থের গৌরব কি আসছে না অর্থ গৌরব। তাহলে এইটাকে আমরা বলবো কি পূর্বপদ, দেখো পূর্বপদ, আর এটাকে বলবো আমরা পরপদ। ঠিক আছে, তাহলে দুটো উদাহরণ আমরা দিলাম, একটা হচ্ছে দুধে ভাতে, একটা অর্থ গৌরব। অর্থ গৌরবটাকে আমরা ব্যাসবাক্য করলে হচ্ছে অর্থের গৌরব। অর্থের গৌরবের প্রথম পদটাকে আমরা বলছি, অর্থেরটাকে বলছি পূর্বপদ, আর গৌরবটাকে বলছি পরপদ। অপরদিকে দেখো দুধে ভাতে, এটা সমাসবদ্ধ পদ, এইটাকে আমরা বাংলা ব্যাসবাক্য বলে এটা পাচ্ছি দুধে ও ভাতে। এখানে দুধেটা হচ্ছে কি পূর্বপদ, ভাতেটা হচ্ছে পরপদ। বুঝে গেল? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম সমাস কাকে বলে, জানলাম সমাস শব্দের অর্থ কি জানলাম, আমরা জানলাম ব্যাস বাক্যের অপর নাম কি সেটা জানলাম। আমরা জেনেছি এখান থেকে যে তোমার সমস্যমান পদ কাকে বলে, এখান থেকে আমরা জেনেছি কি সমাসবদ্ধ পদ বলতে কি বোঝো, আমরা জেনেছি পূর্বপদ কাকে বলে, আমরা জেনেছি পরপদ কাকে বলে। ঠিক আছে, এছাড়া আমরা আরেকটা জেনেছি ব্যুৎপত্তিগত অর্থ জেনেছি, এবং সাধারণ অর্থ আর একটা ব্যাকরণগত অর্থ জেনেছি। আমরা সমাস নিয়ে আমরা আলোচনা করছি। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা কি সমাস আর সন্ধির মধ্যে পার্থক্যটা জানতে হবে। এখন ইতিপূর্বে আমরা সন্ধি সম্পর্কে জেনে গেছি, কারণ সন্ধি বলতে আমরা জানি কি না একটা বর্ণের সাথে একটা বর্ণের মিলন।
বিদ্যালয়, বিদ্যালয়টাকে সন্ধি ভাঙলে কি বিদ্যাযুক্ত আলয়। দেখো আমরা লিখছি বিদ্যালয়টা সন্ধি হিসাবে ভাঙলে আমরা পাচ্ছি বিদ্যালয় সমান হচ্ছে আমরা লিখতে পারি বিদ্যাযুক্ত আলয়। ঠিক আছে, এটা সন্ধি হিসাবে ভাঙবে। আবার আমরা দেখেছি যে সমাসের ক্ষেত্রে যে পদের সাথে পদের মিলন, এখানে আমরা বর্ণের সাথে বর্ণের মিলন, বর্ণ কোনটা আসছে দেখো বিদ্যা আযুক্ত আ, আমরা জানি আযুক্ত আ সমান আ অয়। ঠিক আছে, তাহলে এখানে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে, খুব সোজা পার্থক্য। 1 নম্বর একটা প্রশ্ন পড়ে, তাহলে আমাদের কি করতে হবে, দুটো ছক করেও করতে পারি, আমরা 1 2 করেও লিখে করতে পারি। তাহলে আমরা বলে দিচ্ছি যে সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, এটা 1 নম্বর লিখবেন। সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য করলে দেখো সন্ধি আর সমাস যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা দুটো ছক করব, পার্থক্য যদি পড়ে আমরা ছক করে নিলাম। 1 নম্বর দিয়ে দেখো সন্ধিতে লিখছি কি না, সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি মিলন, মিলন লিখে দেবে। আর সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ। ঠিক আছে, সংক্ষেপ আমরা জানি। 2 নম্বর কি দেব, 2 নম্বর সংজ্ঞাটা দিয়ে দেবে যে সন্ধি কাকে বলে না, বর্ণের সাথে বর্ণের মিলনকে সন্ধি বলে। ঠিক আছে, এখানে লিখে দিবে বর্ণের সাথে বর্ণের মিলন, মিলনকে সন্ধি বলবো। আর এদিকে কি লিখবো আমরা, সমাসের ক্ষেত্রে পদের সাথে পদের মিলন, পদের সাথে পদের মিলনকে আমরা সমাস বলবো। এবার একটা উদাহরণ দিতে পারো, উদাহরণ কি দেবো আমরা, দেখো উদাহরণ আমরা দিয়ে দেবো যে যেমন বিদ্যালয় দিয়েছিল, বিদ্যালয়টা দিয়ে দিতে পারো বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। অপরদিকে আমরা এটা দিতে পারি যে দুধে ভাতে দিতে পারি কিংবা সুখ দুঃখ দিতে পারি। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখে দিচ্ছি 3 নম্বর পয়েন্টে সমাসের ক্ষেত্রে সুখ ও দুঃখ সমান সুখ দুঃখ। ঠিক আছে, সুখ দুঃখ এটা পেয়ে গেলাম। এই 3টে পয়েন্ট দিলেই হবে কিংবা 2টো পয়েন্ট দিলেও চলবে। এটা প্রথমত 1 নম্বরে এগুলো প্রশ্নগুলো পড়ে থাকে, বুঝে গেছে। এরপর আমরা সমাসের এই যতটুকু আলোচনা করলাম, এর পরের ক্লাসে আমরা সমাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার পর একটা সমাস নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা পাটে পাটে সমাসটা পুরোটা আলোচনা করে দেব। তাহলে এই পর্যন্ত আজ থাকলো, তোমরা প্রত্যেকে সমাসের এই ভিডিওটা দেখে নিও, তোমাদের উপকারে আসবে। এবং যারা 8ম শ্রেণীতে পড়াশোনা করছো, যারা 10ম শ্রেণীতে লাগবেই, কিন্তু 8ম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমাসটা কাজে লাগবে। আজ এই পর্যন্ত রইল।